বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে এখন সারা ভারতবর্ষ অস্থির করে দিচ্ছে। সারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ এখন বাংলাদেশ। আমরা ছোট থেকে খবরে পড়ে এসেছি, টিভিতে দেখেছি কাশ্মীর সমস্যা, পাকিস্তান সমস্যা। এখন সেই কাশ্মীর সমস্যা নেই, সেই পাকিস্তানও ঠান্ডা হয়ে গেছে। আগে আতঙ্কবাদী যত পাকিস্তান থেকে এসে বোম মেরে চলে যেত, বোম ব্লাস্ট করে চলে যেত, সেসব এখন অতীত হয়ে গেছে। আবার নতুন করে বগলে ফোঁড়া, সেটা যে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে এবং লাগাতার ওরা আন্দোলন এবং জিহাদ ঘোষণা করে চলেছে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, ভারতের পণ্য বয়কট করা থেকে শুরু করে সমস্ত কিছু করতে পিছপা হচ্ছে না এই বাংলাদেশ। নমস্কার, আমি অসীম দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। বেশ কিছু মাস ধরে বাংলাদেশে যে অশান্তি শুরু হয়েছে, যে আগুন জ্বলছে, তা থামবার নাম নেই। সেখানে সমানে ঘি ঢেলে যাচ্ছে বাইরের দেশ তথা নিজের দেশে জামাতে ইসলাম এবং জামাত সংগঠনের যত মৌলবাদী আছে তারা। এই ফাঁকে পাকিস্তানের আইএসআই গুপ্তচর বাংলাদেশে ঢুকে পড়েছে এবং ইউনূস সরকার আসার পর থেকে জেলবন্দি যত সন্ত্রাসবাদী ছিল, আতঙ্কবাদী ছিল, সবাইকে ছাড় দিয়ে দিয়েছে এবং অনেকে জেল ভেঙে বেরিয়েও গেছে। সেটা খবরে প্রকাশ। 700 থেকে 800 জন জঙ্গি বাংলাদেশে এখন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। এই ফাঁকে পাকিস্তান চাইছে যে ভারতের সঙ্গে ডাইরেক্ট লড়াই করে পারবো না, ঘুরপথে বাংলাদেশকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ঘরে ঢুকে বেশ কিছু জঙ্গি ভারতে যদি ঢুকিয়ে দিয়ে ভারতের অভ্যন্তরীণ একটা অশান্তি সৃষ্টি করা যায়, তাহলে তাদের কিছুটা লাভ না হলেও মজা পাবে। এই জিনিসটা বাংলাদেশিরা বুঝতে পারছে না। বাংলাদেশে সেখানে যে জামাত সংগঠন আছে, মৌলবাদী সংগঠন আছে, টোটাল দেশটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এরা হচ্ছে মাথা মোটা, ঘাড় মোটা শরীর, গরু খেয়ে খেয়ে এদের মাথার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। এরা বুঝতে পারছে না যে কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, কার সঙ্গে লড়াই করতে যাচ্ছে, আর কার প্ররোচনায় পা দিয়ে লড়াই করতে যাচ্ছে। যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র তোমরা পেয়েছিলে, আজকে সেই তাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের এগেনস্টে বা ভারতের বিরুদ্ধে কথা বলছো, আবার লড়াই করার যুদ্ধ ঘোষণা করছো। জানি না, এটাকে তো আমি শুভবুদ্ধি তো বলবোই না, বুদ্ধিহীন মস্তিষ্কের পরিচয়। এখন বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, সেখানে টোটালি মানুষ বাস করে না। ছাগল, গরু, ভেড়া এরকম কিছু সম্প্রদায় ওখানে থাকে। এদের সমস্ত সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন ভাত, পেটের জোগাড় ভারতবর্ষ যদি না দেয়, না সাপ্লাই করে, তাহলে এরা না খেয়ে মরে যাবে। এটা কিন্তু এরা বুঝছে না। এরা কিন্তু পিছপা হচ্ছে না। আর যে পাকিস্তানের প্ররোচনায় ভারতের এগেনস্টে, ভারতের বিরুদ্ধে কথা বলছে, আজকে ভাবছে যে চীন ভারতের প্রধান শত্রু, সেই চীনকে হাতে নিয়ে ভারতের সঙ্গে লড়াই করবে। চিন্তা করুন, বিগত বেশ কিছু বছর ধরে, আরো বেশি, সীমান্তে গরু পাচার, নানা রকমের বেআইনি জিনিস আদান প্রদান, মানুষ পাচার, অবাধে যাতায়াত কন্টিনিউ লেগে আছে। আজকে ভারতবর্ষে যত বাংলাদেশ থেকে আসা মানুষ
এখানে আছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু বৈধ কাগজপত্র বানিয়ে, ঘর দোর বানিয়ে, বহাল তবিয়তে ইনকলাব জিন্দাবাদ করে আজকে তারা ভালো ভালো পোস্টে চাকরি করছে। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যে কি দুরবস্থা হবে আর সারা ভারতবর্ষে যে কি পরিস্থিতি সৃষ্টি হবে, এই বাংলাদেশি সে মুসলিম হোক আর হিন্দু হোক, যদি ভারতবর্ষে আবার নতুন করে আশ্রয় নেয়। ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্ডার প্রচুর এরকম খোলা অবস্থায় আছে, যেখানে কোনো কাঁটাতার নেই, কোনো বিএসএফ খুবই কম সংখ্যক আছে, অবাধে যাতায়াত করে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে ট্রাক্টর নিয়ে এসে ভারতে পশ্চিমবঙ্গের এখানে মাঠে ধান কেটে ধান নিয়ে চলে গেছে। আবার কাল পরশুর মধ্যে 35-36 জন বা 35-40 জনের একটা দল ভারতের বর্ডার ক্রস করে ঢুকতে যাচ্ছিল, যাই কিছু চুরি চামারি উদ্দেশ্য ছিল বা মানুষ পাচার করার উদ্দেশ্য ছিল। বিএসএফ রুখে দিয়েছে, হাতাপায়ে হওয়াতে বিএসএফ গুলি করে একজনকে হত্যা করেছে এবং একজন আহত হয়েছে। এবং ওরা যে প্রচুর ধারালো অস্ত্র নিয়ে এসেছিল এবং সেই মাঠে ফেলে দিয়ে তারা পালিয়েছে, আজকে আমরা সেটা দেখতে পাই। যে এই যে মানসিকতা, এই মানসিকতা তাদের হঠাৎ করে এমনি কিন্তু আসেনি। শেখ হাসিনার পিছনে লেগে যে নানান রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, যে পাকিস্তানের ঔরসে জন্মগত যে সমস্ত রক্তবিন্দু এখানে পড়ে আছে, সেসব মানুষ আজকে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে। আজকে ভারত হয়তো ডাইরেক্ট অ্যাকশন নেবে না, তার কারণ অনেক আন্তর্জাতিক চাপও আছে। ওই ছোট্ট একটা দেশের সঙ্গে যুদ্ধ করে নিজের ভাবমূর্তি নষ্ট করবে না। আজকে ভারত আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে, চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। আজকে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকার পাশে ভারতের নাম, ভারতকে নিয়ে চর্চা হয় সারা বিশ্বে। এবং অর্থনৈতিক দিক দিয়ে ভারত খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটা চীন সহ্য করতে পারছে না। বাংলাদেশ, পাকিস্তান তো দূরস্থ। যদি ভারত খাদ্যদ্রব্য বয়কট করে দেয় কোনো রকম ভাবে এবং নানা রকমের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যা যা দরকার সমস্ত যদি বয়কট করে দেয়, বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছাবে সেটা বাংলাদেশিরা বুঝতে পারছে কি? আজকে এই যে বিএনপি লাফালাফি করছে, বিএনপি ভেবেছিল যে খুব শিগগিরই আমরা সরকারে আসব এবং বাংলাদেশটাকে দখল করব। এখন সেই চেষ্টাও দুরস্ত। তারা যেন তেন প্রকারে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে ভারতের এগেনস্টে খেপিয়ে তারা ভাবছে যে আমরা ক্ষমতা দখল করব এবং সেটা দুরস্ত, তাও পারবে না। বিগত জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে ওখানকার ছোট ছোট মৌলবাদী সংগঠন, পাকিস্তানের ঔরসে জন্মজাত কিছু মানুষ ভারতের খাদ্যদ্রব্য, ভারতের পণ্য বয়কট নিয়ে তারা মোর্চা বের করেছিল এবং দোকানে দোকানে, বাজারে বাজারে গিয়ে বলছিল যে ভারতের কোনো পণ্য বিক্রি করা যাবে না, স্বদেশি পণ্য বিক্রি করতে হবে। আজকে দেখলাম বিএনপির একটা বয়স্ক ছাগল নেতা, উনি তার স্ত্রীর একটা শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে যে এটা নাকি ভারতের শাড়ি, তো পুড়িয়ে প্রতিবাদ জানানো হলো সেটা নাকি পুরনো শাড়ি। তো
তো যদি প্রতিবাদ জানাতেই হয়, তাহলে আলমারি থেকে নতুন নতুন যত জামা কাপড় আছে ভারতের, সেগুলো জ্বালিয়ে দিলেই হতো। এই বাচ্চা সুলভ, শিশু সুলভ মনোপ্রবৃত্তি নিয়ে এরা নাকি দেশ চালাবে। শাড়ি জ্বালিয়ে প্রতিবাদ, পণ্য বয়কট করে প্রতিবাদ, কোনো অফিসের সামনে গরুর গলা কেটে গরু জবাই করে প্রতিবাদ, এগুলো একমাত্র যাদের মাথা মোটা গোবর ভরা আছে, বুদ্ধি বলে 100 কিছু নেই, তারা এইসব কাজকর্ম করে। এখন এরকম শুনতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনুস, তার স্ত্রী নাকি আমাদের বর্ধমান জেলার, পশ্চিমবঙ্গের, ভারতের। তো এরকম অনেকেই ভারতীয় নারী বাংলাদেশে শ্বশুরবাড়ি আছে, তাহলে সেই সব মহিলাদেরকে তোমরা জ্বালিয়ে দাও। পারবে কি নিজের স্ত্রীকে জ্বালাতে, পুড়িয়ে মারতে? যত ভারতের স্ত্রী আছে যারা বিয়ে করে নিয়ে গেছে এখান থেকে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দাও। তাহলে ভারতের যখন এতই রাগ, ভারতের সমস্ত কিছুই পুড়িয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। আবার রিসেন্ট বর্ডারে ড্রোন ছেড়ে তারা নজরদারি চালাচ্ছে, বলছে নাকি আমাদের বর্ডার ক্রস করে কেউ পারাপার করছে কিনা, অনুপ্রবেশ ঘটছে কিনা। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে যে ভারত কোনো কিছু আমাদের উপরে অ্যাটাক করার জন্য কিছু করছে কিনা, যেমন সৈন্য মোতায়েন করছে কিনা, কোনো ট্যাঙ্ক ওখানে দাঁড় করিয়ে রেখেছে কিনা, সেই বর্ডার চেক করার জন্য ড্রোন ছেড়েছে। এটা যে ইন্টারন্যাশনাল একটা আইন বহির্ভূত, সেটা জানে না। আর ড্রোনটা ছেড়ে দিলেই যে ভারত চুপ করে বসে থাকবে, ভারত যে তার ব্যবস্থা নেবে না, এটা ওদের জানা উচিত। ভারতের হাতেও ড্রোন আছে প্রচুর। আজকে বিএসএফ নড়ে চড়ে বসেছে, ভারত সরকারও নড়ে চড়ে বসেছে, যেহেতু বর্ডারে বাংলাদেশ ড্রোন ছেড়েছে। আজকে ভারতের পতাকা, ইসরায়েলের পতাকা তারা পদদলিত করছে, অপমান করছে। আমরা কোনোদিন বাংলাদেশের পতাকা, কোনো দেশের পতাকাকে আমরা অসম্মান করিনি, আজকে আমাদেরকে করতে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের বেশ কিছু হোটেল ব্যবসায়ী, ত্রিপুরার বেশ কিছু হোটেল ব্যবসায়ী, তারা বাংলাদেশিদেরকে বয়কট করেছেন, এবং আমাদের বেশ কিছু স্বনামধন্য চিকিৎসক বাংলাদেশি পেশেন্ট দেখবে না বয়কট করেছেন। কারণ আমাদের কাছে আমাদের দেশ আগে, আমাদের জাতীয় পতাকা মাথার উপরে সবার আগে। তাহলে তোমরা যদি করতে পারো, আমরা কেন করতে পারবো না? এইবার আসি অ্যাটাক। মনে করুন আপনার বয়স 50 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব। এবারে কোনো কোনো ফ্যামিলিতে অশিক্ষিত, আনকালচার্ড সন্তানে থাকে, যারা মুখে খিস্তি খেউর মারে, হয়তো লাত মারলো, ঢিল ছুড়লো, এরকমও অনেকে থাকে। হয়তো আপনি বসে আছেন, একটা 10-12 বছরের বাচ্চা আপনাকে খোঁচা মারলো, একটা ঘুষি মেরে দিয়ে চলে গেল, বা একটা ঢিল ছুড়লো, আপনি বরদাস্ত করলেন, হ্যাঁ ছোট ছেলে আছে, কোনো ব্যাপার নেই। কখনো চুলটা ধরে টেনে দিচ্ছে, আপনার রাগ হচ্ছে, মনে মনে ভাবছেন ঠিক আছে একবার হলে কানটা মলে দেবো, বা ধরতে পেলেন কানটা মলে দিলেন, ঠিক আছে বাচ্চা তো বলবে। আপনি যদি মারতে যান তাহলে বলবে যে আপনি এত বড় মানুষ হয়ে এই বাচ্চাটাকে মারছেন, আপনার তো বিবেক হওয়া দরকার। ভারত এখন কিন্তু সেরকমই চুপ করে আছে। এবারে যদি এসে কানে 2 থাপ্পড় মারেন, তাহলে সেই ভদ্রলোক তার চুপ করে থাকবে না, সে ধমাধম লাগিয়ে দেবে, নাহলে হাতে তুলে আছাড় মারবে। এমন আছাড় মারবে একদম আন্ডা চিত, একদম ভেঙে চুরচুর হয়ে যাবে। তা ভারত এখন সেই পজিশনে আছে, ওই যতই ড্রোন ছেড়ে দাও, গরু কাটো, জবাই করো, শাড়ি জ্বালাও, পণ্য বয়কট করো, গালাগালি করো, ভেতর থেকে মারো, বাংলাদেশে হিন্দুদেরকে
মারো, কেটে ফেলো, মন্দির ভাঙো, ঘর বাড়ি জ্বালিয়ে দাও, এরা ভাবছে ভারত উত্তেজিত হবে এবং কিছু একটা করতে যাবে। আমরা ছুটে আমাদের বাবা চীন আছে, চীনের কাছে কানতে কানতে যাবো, দেখো আমাদেরকে সব লুটে পুটে দিল, আমাদেরকে মেরে দিচ্ছে, তোমরা এসো। আমেরিকার কাছে চলে যাবে, আমাদের কাছে এসো, আমাদেরকে মেরে দিচ্ছে, বাবা আমাদেরকে বাঁচাও। আর পাকিস্তানের কাছে যাবো, পাকিস্তান ভয়েও আসবে না, যা শায়েস্তা করা হয়েছে ওকে। এর আগে ভালো করে শায়েস্তা 71 সালে পেয়েছে, আর এখন অর্থনৈতিকভাবে এমন শায়েস্তা করেছে পাকিস্তান আর ভয়ে দ্বিতীয়বার আসবে না ভারতের সঙ্গে লড়তে, তার পজিশনই নাই এখন। তোমাদের উদ্দেশ্যই যে একবার আমাদেরকে আঘাত করুক, আমরা ও কানতে কানতে বাচ্চা ছেলের মতন চীনের কাছে দৌড়াবো। আর চীন ওইটাই আশা করছে, আর চীন একবার কবজা করলে ওই খেত দিয়ে বার করবে। উইঘুর দেখেছে, উইঘুরে যত মুসলিম আছে তাদেরকে ঠান্ডা করে দিচ্ছে। চীনে একটা মসজিদ রাখেনি, সব ভেঙে চুরমার করে দিচ্ছে। তো এখানে ওই আল্লাহ মোল্লা বেরিয়ে যাবে, আল্লাহ একবার ওই আজান দেবে, আর চীন এসে সহ্য করবে, বুঝে নেবে। আর আমেরিকার কাছে যাবে, আমেরিকা বলবে দেশটাকে দাও, আমি এটাই তো চাইছিলাম। তাহলে এসব ছাগল বুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশে যত আছে এদেরকে বিতাড়িত করুন। আর হিন্দুদের পক্ষে, হিন্দুদের জন্য আমার একটা বার্তা, যে সমস্ত আমাদের হিন্দু ধর্মের আমাদের যত ধর্মগুরু আছে, আচার্য, শঙ্করাচার্য, ইস্কন থেকে শুরু করে এই যে তিলক, আমাদের কৃষ্ণ বাঁচাবে, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ সব যারা বলেন, আজকে কই কৃষ্ণ কোথায় আসছে বাঁচাতে? আজকে কেন বলছেন যে তিলকের জলের তিলক পরবেন, তিলক মুছে দিন, কণ্ঠিমালা রাখার দরকার নেই, কেন রাখবে না? তাহলে কিরকম ধর্মপাঠ করিয়েছেন, আর কিরকম ধর্ম যার আত্মবিশ্বাস নেই, যে লড়াই করার যার ক্ষমতা নেই, সে কি করে ঈশ্বর জয় করবে, সে কি করে আদি করছে? যখন আমাদের ধর্মে, হিন্দু ধর্মে যখন বলছে আত্মা মরণশীল নয়, আত্মা কোনোদিন নষ্ট হয় না, শরীর নষ্ট হয়। তাহলে যখন শরীর নষ্ট হয়, আত্মার আবার ঘুরে আসবে, আবার শরীর পাল্টাবে, তা ভয়টা কিসের? শ্রীকৃষ্ণ অস্ত্র ধরেনি, শ্রীরামচন্দ্র অস্ত্র ধরেনি, সেই পাঠগুলো কেন দেন না? সময়ে অসময়ে আজকে পড়ে পড়ে মার খাচ্ছে, হত্যা হচ্ছে, মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে, শিশুর উপরে নির্যাতন হচ্ছে। আজকে ভয়ে অনেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে বা অন্য কোথাও চলে যাচ্ছে, কেন পালাবে? এটাও আজকে জবাব দিতে হবে ইস্কনের যত সন্ন্যাসী আছে, এবং আমাদের হিন্দু ধর্মে যত সন্ন্যাসী আছে, যত শঙ্করাচার্য, আচার্য, বেদান্ত, বেদাঙ্গ যত আছে পাণ্ডিত্য, তাদেরকে জবাব দিতে হবে। আজকে একটা মুসলমান যদি আল্লাহ একবার মুসলমান খতরে মে হ্যায় বললে গোটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম বেরিয়ে যায়, সেরকম হিন্দু খতরে মে হ্যায় বলে কোনো হিন্দুই বেরোয় না। এই তো হিন্দুর ধর্ম। ভক্ত চাই রাবণের মতন, নিজের মাথা কেটে শিবের চরণে অর্পণ করেছিলেন, সেরকম ভক্ত তৈরি করতে পেরেছেন? এটা আপনাদের নাকামি, মানে আপনাদের একটা অপদার্থতা, যে ভক্ত সেরকম তৈরি করেননি। আজকে ইস্কন কিরকম বলে দিচ্ছে, চিন্ময় প্রভু আমাদের নয়। লজ্জা করে না? আপনাদের লজ্জা হওয়া দরকার। কিছুদিন আগে বলতেন যে চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের প্রবক্তা, স্পোক্স পারসন। এখন বলছে ইস্কনের কেউ না, নিজের প্রাণ বাঁচাবার জন্য ভয়ে। কেন? কৃষ্ণ সেই সাহসিকতা দেয়নি? কৃষ্ণ সেই সাহসিকতা দেয়নি আপনাকে বা আপনাদেরকে? চিন্তা করুন। তাহলে আপনাদেরকে আমি কেন ফলো করব? আজকে যুগে যুগে মুসলিমরা মন্দির ভেঙে মসজিদ করে এসেছে, কোন দেব দেবী তো রুখে দাঁড়াতে পারেনি। পারিয়েছিল? পারেনি। এইভাবে হিন্দু যে ভাবছেন যে ভারত গিয়ে হিন্দুদেরকে ওইভাবে বাঁচাবে, হবে না, বাঁচাবে না। যেভাবে পাকিস্তানে হিন্দু শেষ হয়ে গেছে, 0.5%, 1% হয়তো হিন্দু আছে,
ঠিক এইভাবেই বাংলাদেশে যত হিন্দু আছে শেষ হয়ে যাবে এবং দেখবেন চাপটা আমাদের উপরে পড়বে, সব ভারতবর্ষে চলে আসবে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হবে, আমাদের খাদ্য বাসস্থানের সমস্যা দেখা দেবে এই বাংলাদেশের চাপ নিতে নিতে। আর এখানে এসে মুখ জাবড়ি মারবে যত বাঙালি হিন্দু, আমাগো দেশ আমাগো দেশ, বুকটা টুকবুক করবে বাংলাদেশের হয়ে, ভারতের হয়ে কোনো কথা বলবে না। আজ পর্যন্ত ভারতে যে সমস্ত বাংলাদেশিরা আছে আজকে জন্মান্তরে, তারা বলে আমার দেশে এই ছিল, যেদিকে তাকাবে 200 বিঘে জমি, প্রত্যেকের 200 বিঘে জমি যোগ করুন, আজকে 9 করে 6 কোটি বাংলাদেশি আছে। তাহলে বাংলাদেশের এরিয়াটা কত, আয়তকারটা কত? সবাই যদি 200 বিঘে করে জমি থাকে, আজকে কোনো প্রতিবাদ আছে তাদের মুখে? একটা কথা আমি শুনি না কোনো বাঙালির মুখে, কোনো বাংলাদেশি এরকম প্রচুর আমি ভালো করে জানি, তারা একটা কথা পর্যন্ত, এই যে বাংলাদেশে এত অশান্তি হচ্ছে, একটা কথা তাদের মুখ থেকে বেরোয়নি। অথচ এখানে বহালতে বিদেশে আমাদের উপরে মুখ জাবড়ি, লজ্জা করা দরকার। শুধু বয়কট করে দিলাম হবে না। ওইদিকে রিজভি, বিএনপি নেতা রিজভি পুরনো শাড়ি টেনে নিয়েছে, যেটা নেতা করতো ঝুল ঝাড়ার জন্য, সেই শাড়ি একটা পুড়িয়ে প্রতিবাদ করছে। কেন? বউরা গোটা আলমারি এত এত শাড়ি পরে আছে, জ্বালিয়ে দেখ। যে ভারতের মেয়েকে বিয়ে করেছে বউটাকে জ্বালিয়ে দেখ, দেখি। এসব ছেলে খেলামে হচ্ছে, শিশু সুলভ মনোপ্রবৃত্তি, এগুলো পরিত্যাগ করা উচিত। যেদিন পড়বে সেদিন বুঝতে পারবে। কারণ ভারত বাংলাদেশের হয়ে লড়াই করে তোমাকে স্বাধীনতা এনে দিয়েছিল, তো ভারতের মার তো খাওনি, বন্ধু হিসাবে ছিলে, এবারে ভারতের মারটি খাবে, তাহলে বুঝতে পারবে যে ভারত কি জিনিস। ওই শুধু পশ্চিমবাংলা কলকাতা কতগুলো বাঙালির ভাষণ আর বাঙালিগুলোকে দেখে ভাবছে ভারত গোটা ভারত, তা নয়। বাঙালি হচ্ছে ভিতু জাত, পশ্চিমবাংলার বাঙালি হচ্ছে ভিতু। মিলিটারিতে নাম লেখায় না, সৈনিকের নাম লেখায় না, মুখ জাবুরি আছে, ওই টিভির সামনে বসবা বুক 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 করবে মুখে। ওরা ভাবছে যে পশ্চিমবাংলা বাঙালি মানে গোটা ভারতবর্ষ। ভারত এখন দেখোনি, ভারতের মানুষকে দেখোনি এখনো, আর সেনা তো দেখোইনি। যখন মার পড়বে তখন বুঝতে পারবে।